আজকে আমরা তাহলে 28তম সেটটা সলভ করছি। ভিডিওটা ভালো করে দেখো, যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করে দেবে এবং সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। চলে এসো আজকের প্রথম প্রশ্নে। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী যে রশ্মি সেটা ইউভি রশ্মি। আমরা কি বলবো? ইউভি রশ্মি হলো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। তারপর দেখো, কোনো গ্যাসের অণুর সংখ্যা n এবং মোল সংখ্যা যদি স্মল n হয়, তাহলে n/n এর মান কত হবে? n/n এর মান আমরা কি বলবো? এ বলবো। n/n আমরা n বলবো, মানে অ্যাভোগাড্রোর সংখ্যা বলবো। মানে এখানে যেহেতু অণুর সংখ্যা n, মানে এটা আমার অ্যাভোগাড্রোর সংখ্যা, মোল সংখ্যা বলা আছে, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা নির্দেশ করবে। গ্যাসের বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক, এটা আমরা বলবো বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। দেখে নাও বাষ্প ঘনত্ব, দেখে নাও কি করে হবে? 1.3 দেখে নাও। আমরা জানি m সমান 2d, আমরা জানি m সমান 2d। আমাকে বলেছে বাষ্প ঘনত্ব, দেখে নাও বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বের অনুপাত। দেখো বলা আছে বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্ব, তাহলে আমরা বলবো দেখো d/m যদি বলি, তাহলে d/m বললে 1/2 হবে, তাহলে d/m আমরা বলবো 1:2। d মানে বাষ্প ঘনত্ব, m মানে আণবিক গুরুত্ব। তাহলে বাষ্প ঘনত্ব আণবিক সম্পর্ক আমরা কি বলবো? অবশ্যই আমরা বলবো অপশন বি বলবো। হ্যাঁ, এটা কোন অপশনটা হবে? অপশন বি বলবো। তারপর চলে এসো আদর্শ গ্যাসের আয়তন এবং চাপ গুণাঙ্কের অনুপাত। আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত এটা কত হবে? এটা অপশন বি বলবো, এটা 1 হবে। কারণ দেখে নাও এটা কি করে হচ্ছে। 1.4টা হলো, দেখে নাও 1.4, তাহলে গামা পি এর মান 1/273 পার ডিগ্রি সি। গামা ভি এর মান 1/273 পার ডিগ্রি সি। তাহলে আয়তন গুণাঙ্ক গামা পি বলবো, গামা পি বাই গামা ভি, এটা হলো আয়তন গুণাঙ্ক। তাহলে আমরা কি বলবো? 1/273, এখানে 1/273 করলে কত হবে? 1/1 হবে, তাহলে 1 হবে। তাহলে দেখে নাও ভালো করে, আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত কত হবে? 1 হবে। তারপর চলেছে 1.5। কোনো আলোকীয় মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে প্রতিসরাঙ্ক কি হবে? প্রতিসরাঙ্ক অবশ্যই হ্রাস পাবে, কারণ বেগের সঙ্গে প্রতিসরাঙ্ক ব্যস্ত সম্পর্কে, এটা মনে রাখবে। তাহলে প্রতিসরাঙ্ক অবশ্যই হ্রাস পাবে। তারপর চলে এসো নিচের কোণগুলির বিক্ষেপণ সবচেয়ে কম কার? নিচের আলোগুলির মধ্যে কার বিক্ষেপণ সবচেয়ে কম? একটু এই ছকটাই মনে রাখি, দেখে নাও। বেগুনি, আকাশি, নীল, সবুজ, হলুদ। তাহলে এখানে যে অপশান দেওয়া আছে, দেখো হলুদের, দেখে নাও লালের সবচেয়ে বিক্ষেপণ কম, তারপরে কমলা, তারপর হলুদ। এখানে অপশান দেওয়া আছে, তাহলে আমরা কি বলবো? অবশ্যই বলবো হলুদ বলবে। তো এই আলোচ্য প্রশ্নের অ্যান্সার আমরা কি বলবো? হলুদ। এই ছকটা দেখে বুঝতে পারবে। দেখো লালের সবচেয়ে কম, তারপরে কমলা, তারপরে হলুদ, তারপরে সবুজ, তারপর নীল, আকাশি, বেগুনি। বেগুনি বিক্ষেপণ সবচেয়ে বেশি। তারপর চলে এসো নিম্নলিখিত রাশিগুলির মধ্যে, দেখে নাও নিম্নলিখিত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার নির্দেশ করে কে? অ্যাম্পিয়ার, দেখে নাও 1.7 অ্যাম্পিয়ার। তাহলে আই সমান আমরা জানি Q/T, তাহলে কিউ সমান আমরা বলবো, তাহলে আই সমান Q/T। অ্যাম্পিয়ার নির্দেশ কে করে?
তাহলে এটা অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মানে কুলম পার সেকেন্ড, তাহলে কুলম পার সেকেন্ড আমরা বলবো অ্যাম্পিয়ার। তাহলে এখানে দেখে নাও কোন অপশনটা আসবে, দেখে নাও। তাহলে অ্যাম্পিয়ার একটা হয়, আর একটা হলো ভি সমান আইআর, ভি সমান আইআর, তাহলে আই সমান কি বলবো ভি বাই আর, এটা হলো ভোল্ট পার ওহম, ভোল্ট পার ওহম হবে। দেখে নাও এখানে কোন কোন অপশনটা হবে, তাহলে ভোল্ট পার ওহম। তাহলে দেখো ভোল্ট পার ওহম, দেখে নাও ভোল্ট পার ওহম, দেখে নাও এটা। তাহলে ভোল্ট পার ওহম বা ভোল্ট ওহম ইনভার্স এটা বলতে পারি। আরেকটা আমরা বলতে পারি কুলম পার সেকেন্ড, তাহলে এটা বলতে পারি, মনে রাখবে কুলম পার সেকেন্ড, এটাও কিন্তু অ্যাম্পিয়ার নির্দেশ করবে। ডিসির কম্পাঙ্ক আমরা কত বলবো, 0। হ্যাঁ, ডিসির কম্পাঙ্ক 0, ডিসির কোনো কম্পাঙ্ক নেই। তাহলে বিটা কণাকে দেখো, বিটা কণাকে প্রকাশ করা হয়, বিটা কণাকে প্রকাশ করা হয়, বিটা কণাকে প্রকাশ করা হয় সেটা আমরা বলবো এইটা অপশান বি। বিটা কণাকে আমরা লিখবো, মনে রাখবে সেটা হলো 0e-1। আচ্ছা, তিনটে কণা কিভাবে লেখা হয় একটু দেখে নাও। আলফা কণাকে আমরা কিভাবে লিখবো, আলফা কণাকে লিখবো হিলিয়াম, এরম ভাবে লিখবো 4He2, এটা আলফা কণাকে আমরা লিখবো। বা অনেক সময় আমি এটাকে লিখতে পারি আলফা বলে, এরকম ভাবে লেখা যায়। বিটা কণাকে আমরা লিখবো সেটা হলো এটা 0e-1, বা আমরা এরকম ভাবে লিখবো বিটা 0-1, এটা আমরা লিখতে পারি। আর গামা কণাকে আমরা লিখবো সেটা কিভাবে লিখবো গামা 0-0। তাহলে বুঝতে পারলে, তাহলে আলফা কণা, বিটা কণা, গামা কণা তিনটে কিভাবে লেখা হয় দেখো, পরিষ্কার লিখে তোমার দেখালাম, ভালো করে মনে রাখবে। দেখে নাও, মেন্ডেলিভ, মেন্ডেলিভ একা সিলিকন বলেন, একা সিলিকন কাকে বলেন, একা সিলিকন কাকে বলেন, অবশ্যই মনে রাখবে জার্মেনিয়ামকে বলে। হ্যাঁ, মেন্ডেলিভ জার্মেনিয়ামকে একা সিলিকন বলেছেন। ও মাইনাস, O2- এর মধ্যে স্থায়ী কোনটা, স্থায়ী কোনটা, এর মধ্যে স্থায়ী আমরা বলবো সবচেয়ে স্থায়ী হলো অপশন সি, O2-, O2- হলো সবচেয়ে স্থায়ী। তারপর দেখো তড়িৎ বিশ্লেষণে, NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে আমরা উৎপন্ন হয় NaCl, দেখো না NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে দেখো উৎপন্ন হচ্ছে, দেখে নাও সোডিয়াম ধাতু, আর অ্যানোডে Cl2, তাহলে ক্যাথোডে সোডিয়াম, তাহলে আমরা কি বলবো ক্যাথোডে কি উৎপন্ন হয়, ক্যাথোডে আমরা বলবো সোডিয়াম বলবো। হেবার পদ্ধতিতে, হেবার পদ্ধতিতে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে N2H2 হলো N2H2, হেবার পদ্ধতি দেখে নাও, হেবার পদ্ধতিতে দেখতে পাচ্ছ N2 এবং H2, তাহলে 1:3, দেখতে পাচ্ছ 1:3, তাহলে আমরা বলবো অপশন সি বলবো 1:3। তারপর দেখো ইস্পাতে কার্বন, ইস্পাতে কার্বন কত থাকে, বা ইস্পাত এখানে দেখো কার্বন 0.5 থেকে 1%, 0.5 থেকে 1%, এখানে অপশন কি লিখলো, তাহলে আমরা বলবো এখানে যে অপশন আছে, তাহলে এই অনুসারে আমরা কি বলবো, এটা আমরা বিয়েরটা বলবো। তারপর দেখো অ্যালকিন, অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিন, অ্যালকিন হলো, অ্যালকিন আমরা কি বলবো, অ্যালকিন আমরা বলবো জুট বিক্রিয়া, অ্যালকিন কি করবে জুট বিক্রিয়া। ওয়ান, দেখে না পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর, পৃথিবীর কোন অঞ্চলে ওজোন স্তর সর্বাধিক ক্ষয়প্রাপ্ত হয়,
দেখে নাও বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে যেখানে সিএফসির পরিমাণ অত্যাধিক বেশি সেখানে। তাহলে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে এবং যেখানে সিএফসির পরিমাণ ক্লোরোফ্লোরোকার্বনের পরিমাণ আধিক্য সেখানে কিন্তু ঘটে। কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? ওজোন স্তরকে ক্ষয় করে না CO2, এটা ওজোন স্তরকে ক্ষয় করে না CO2। তুষার জ্বালানি এটা আমরা বলবো মিথেন হাইড্রেটকে। তুষার জ্বালানি আমরা বলবো মিথেন হাইড্রেটকে বলবো। মিথেন হাইড্রেটকে আমরা তুষার জ্বালানি বলবো, মিথেন হাইড্রেট। দেখে নাও উত্তরটা বলে দেবে পেজ, এখান থেকে এটা বলে দিলে উত্তর চলে আসবে। দেখে নাও পেজ নাম্বার 36 তোমরা পাবে, পেজ নাম্বার 36, তুষার জ্বালানি। দেখো PV/T সমান ধ্রুবক, PV/T সমান ধ্রুবক বাস্তব সমীকরণ। এটা হলো একটা বাস্তব সমীকরণ না, এটা একটা আদর্শ, এটা বাস্তব, এটা মিথ্যা। এটা আমরা কি বলবো? মিথ্যা বলবো। 2.3 সত্য মিথ্যা বলতে বলেছে, তাই 2.3 আমরা কি বলবো? 2.3 আমরা বলবো মিথ্যা। তারপর চলে এসো, দেখো নাও গ্যাসের ব্যাপনের কারণ। দেখে নাও গ্যাসের ব্যাপন কেন ঘটে? গ্যাসের ব্যাপনের কারণ বলবো, ব্যাপনের জন্য দায়ী মূলত অণুগুলির বিশৃঙ্খল গতি। তাহলে আমরা শুধু বলবো বিশৃঙ্খল গতি, অণুগুলোর বিশৃঙ্খল গতি। পেজ নাম্বার 19 পেয়ে যাব। ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সাথে কি প্রমাণ হয়? ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সাথে প্রমাণ হয় যে বিভিন্ন পরিবাহী তাপ পরিবাহিতা বিভিন্ন। তাহলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার সাথে আমরা কি জানতে পারি? বিভিন্ন পরিবাহী তাপ পরিবাহিতা বিভিন্ন। দেখে নাও কি ব্যাপারটা বলছে। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা এখানে সিদ্ধান্ত কি? বিভিন্ন পদার্থের তাপ পরিবহন ক্ষমতা বিভিন্ন, এটুকু বললেই হবে। তারপর দেখে নাও উত্তল দর্পণ কখন সদ্বিম্ব গঠন করে? দেখো প্রতিবিম্ব সৎ হবে। তা দেখতে পাচ্ছ বস্তু আমি যদি এইখানে বসাই, দেখে নাও উত্তল দর্পণ দেখো কখন সদ্বিম্ব গঠন করে। দেখে নাও যদি এই বস্তুটাকে দেখো আমি এইখানে বসাই, এখানে বলতে বক্রতা ব্যাসার্ধ যদি বসাই, এটা সি মানে বক্রতা ব্যাসার্ধ। কোনো একটা বস্তুকে যদি বক্রতা ব্যাসার্ধে বসাই তাহলে সেখানে প্রতিবিম্বটা সৎ হবে। তারপর চলে এসো গোলীয় দর্পণকে ডোবালে ফোকাসের কোনো পরিবর্তন হবে না, ফোকাস একই থাকবে। তাহলে একই থাকবে। আপাতন কোণ ড্যাশ হলে চ্যুতিকোণ সর্বনিম্ন হবে। আপাতন কোণ 0 ডিগ্রি হলে, আপাতন কোণ 0 ডিগ্রি হলে চ্যুতিকোণ সর্বনিম্ন হবে। 1 কুলম সমান ড্যাশ ইউ সমান 2.8 আমরা বলবো 3 × 10⁹ স্ট্যাট কুলম। তাহলে 3 × 10⁹ আমরা বলবো স্ট্যাট কুলম। তারপর দেখো স্ট্যাট কুলম লিখতে পারো বা তোমরা ইয়েসু আধানও লিখতে পারো। 2.9 লেঞ্জের সূত্র কোন নীতিকে সমর্থন করে? এটা শক্তি সংরক্ষণ সূত্র। তারপর দেখো একটি কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থের নাম। একটি কৃত্রিম তেজস্ক্রিয় পদার্থ, সেটা অ্যালুমিনিয়াম বলবো, এটা কিন্তু অবশ্যই তেজস্ক্রিয় মৌলের মধ্যে পড়ছে। বা আমরা যদি একটু ভারী মৌল বলি তাহলে NP নেপচুনিয়াম বলবো। তাহলে হালকা মৌল যদি বলি অ্যালুমিনিয়াম, ভারী মৌল আমরা নেপচুনিয়াম বলবো। টেফলন ছকটা চলে এসছো। টেফলন সেটা আমরা বলবো একটা পলিমার, টেফলন পলিমার। তারপর দেখো অ্যামোনিয়াম সালফেট, এটা রাসায়নিক সার।
তারপরে তো ব্রোঞ্জে উপস্থিত, দেখে নাও ব্রোঞ্জে উপস্থিত এসএন। তারপর দেখো থার্মিট পদ্ধতি, আমরা বলবো অ্যালুমিনিয়াম। দেখে নাও সবগুলো হয়ে গেল। 17 নম্বর শ্রেণীর অক্সাইডগুলোর প্রকৃতি কিরূপ? নম্বর শ্রেণী দেখো হ্যালোজেন, দেখতে পাচ্ছ হ্যালোজেন। হ্যালোজেন দেখে নাও কি বলছে। হ্যালোজেন হলো, এটা দেখো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলো আছে। এগুলো হলো মানে লবণ উৎপাদক। এক অক্সাইড বলতে এগুলো লবণ তৈরি করতে পারে। তাহলে অক্সাইডগুলোর প্রকৃতি কেমন? শুধু বলবো লবণ উৎপাদক, এবং এগুলো হলো, তাহলে আমরা কি বলবো, এটা বলবো লবণ উৎপাদক বলবো। অক্সাইডগুলো কেমন হবে? অক্সাইড লবণ উৎপন্ন করতে পারবে। তারপর দেখো কোন দ্রব্যে সোনার প্রলেপ দিলে কোনো দ্রব্যে সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করবে? সোনার প্রলেপ দিতে হলে দেখো সোনার প্রলেপ দিতে হলে আমরা ব্যবহার করব পটাশিয়াম অরোসায়ানাইড। দেখতে পাচ্ছ আমরা ব্যবহার করব পটাশিয়াম অরোসায়ানাইড। তারপর দেখে নাও তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে যে ওজনের অনুপাত, তো তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোডে হাইড্রোজেন অক্সিজেন অনুপাত, ওজনের অনুপাত। এখানে যদি ভর বলি, ভর 1:8 আর আয়তন বললে 2:1, তাহলে ওজন বলে তাহলে 1:8 আমরা বলবো। 110 পেজে এটা বলবো, 110 পেজ নাম্বার 110। সিইউ তড়িৎদ্বার দ্বারা সিইউএস উপরে জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? ক্যাথোডে ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডে আমরা ধাতব কপার পাবো। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে কপার, ধাতব কপার। এটা পেজ নাম্বার 115 পেয়ে যাব। একটি সন্ধিগত মৌলের নাম লিখতে বলি। সন্ধিগত মৌল, দেখে নাও 3 থেকে 12 এগুলো সবই সন্ধিগত মৌল। তাহলে তোমরা যে কোনো খুশি একটা বলে দেবে, দেখো লোহা বলে দেবে বা ম্যাঙ্গানিজ বলে দেবে, তাহলে যে কোনো একটা সন্ধিগত মৌলের নাম বলে দেবে। একটি ধাতুকল্পের নাম আমরা আর্সেনিক বলবো। আর্সেনিক, এস, ধাতুকল্প মানে এস। একটি ধাতুকল্পের নাম আমরা কি বলবো? এস বা আর্সেনিক বলবো। নেসলার বিকারক কি? নেসলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউরেট আয়োডাইডের জলীয় ক্ষারীয় দ্রবণ। তাহলে নেসলার বিকারক হলো পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ, যেটা অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহার করা হয়। এটা আমরা 120 পেজে পেয়ে যাব। একটি বিজারক গ্যাসের নাম। অ্যামোনিয়াকে আমি বলবো বিজারক, তাহলে অ্যামোনিয়া বলবো, H2S বলবো, তাহলে যে কোনো একটা বলবো অ্যামোনিয়া, H2S, NH3, H2S এগুলো। একটি ভঙ্গুর পলিমার আমরা বলবো সেলুলোজ বলবো। ভঙ্গুর পলিমার আমরা বলবো সেলুলোজ। অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা কি বলবো? দেখে নাও CnH2n-2, CnH2n-2। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত আমরা বলবো CnH2n-2। তারপরে বিভাগ গয়ে চলে এসো। স্থিতিশীল উন্নয়ন বলতে তুমি কি বোঝো? এটা অনেকবার হয়েছে। দেখে নাও ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রাকৃতিক সম্পদকে সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যখন মানব জাতির উন্নয়নের কাজে সুনিয়ন্ত্রিত উপায়ে সম্পদ আরোহণ এবং ব্যবহার করা যায়, তাকে আমরা স্থিতিশীল উন্নয়ন বলবো। এটা আমরা পেজ নাম্বার 6 পাবো। তারপর দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো গ্যাসকে
উত্তপ্ত করায় চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হলো। তাহলে গ্যাসটি কোন তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছিল? 0 সেন্টিগ্রেড, তাহলে 0 প্লাস 273 কেলভিন। আমরা জানি চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র P1 V1/T1 সমান P2 V2/T2। দেখো চাপটা বলা আছে দ্বিগুণ, আয়তন দেখো বলা আছে দ্বিগুণ, তাহলে 2P1 × P2, আমি 2P1, তাহলে P2 জায়গায় 2P1, V2 জায়গায় 2V1 করা হয়েছে, কারণ চাপ দ্বিগুণ করা হয়েছে, আয়তন দ্বিগুণ করা হয়েছে। দেখো P1 V1 কেটে গেল, P1 কেটে দেখো কোনাকুনি গুণ করলে আমরা 273 করলে 1092, তাহলে সেন্টিগ্রেড স্কেলে মান হবে অন্তিম উষ্ণতা 1092 - 273 মানে 819 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর দেখে নাও অথবা একটা প্রশ্ন দেখে নাও, একটি পাত্রে 95 সেমি চাপে 0.8 লিটার বাতাস আছে, উষ্ণতা স্থির রেখে কোন চাপে গ্যাসের আয়তন 1000 সিসি হবে? এটা এরম অঙ্ক আমরা অনেকবার করেছি। এটা হলো P1 V1 সমান P2 V2 সূত্র প্রয়োগ করবে। অবশ্যই অঙ্কটা P1 V1 সমান P2 V2 সূত্র তোমরা প্রয়োগ করে অঙ্কটা হয়ে যাবে। তারপর দেখো প্রতিসারক কি কি বিষয়ের উপর নির্ভর করে? এটা প্রতিসারক নয়, এটা প্রতিসরাঙ্ক। এটা আমরা কি বলবো? প্রতিসরাঙ্ক কি কি নির্ভর করে? দেখো প্রতিসরাঙ্ক নির্ভর করে, এটা আমরা বলবো মাধ্যমের প্রকৃতি, উষ্ণতা এবং আপাতিত আলোর বর্ণের উপর নির্ভর করবে। তাহলে আমরা এটার জায়গায় কি বলবো? প্রতিসরাঙ্ক বলবো। তারপরে দেখো অথবা প্রশ্ন দেখো, মহাকাশচারীরা মহাশূন্যের আকাশ কালো দেখেন কেন? এবং সেখান থেকে পৃথিবীকে মহাকাশচারীরা মহাশূন্যের আকাশ কালো দেখে কেন? সেখান থেকে পৃথিবীকে নীল দেখে কেন? এটা ব্যাখ্যা করতে বলছে। কারণ মহাশূন্যে কোনো বায়ু নেই, তাহলে বায়ু না থাকার জন্য তাহলে প্রতিসরাঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আলোর বিচ্ছুরণ ঘটে না। তাহলে আলোর বিচ্ছুরণ না ঘটলে তাহলে আমরা কি বলবো? আকাশকে কালো দেখব। সেখান থেকে পৃথিবীকে নীল দেখানো, তাহলে পৃথিবীকে নীল দেখার কারণ দেখো এই কারণের জন্য আমরা পৃথিবীকে নীল দেখি। ভালো দেখে নাও, সেম কারণের জন্য আমরা পৃথিবীকে নীল দেখি। তারপর দেখো তড়িৎ বিভবের সিজিএস ও এসআই একক মনে রাখবে। সিজিএস একক হলো স্ট্যাট ভোল্ট, সিজিএস হলো স্ট্যাট ভোল্ট, আর এসআই হলো ভোল্ট। তাহলে 3.4 এর অ্যান্সারটা সিজিএস এ যদি বলি তাহলে এটা হবে স্ট্যাট ভোল্ট, আর এসআই যদি বলি সেটা হলো ভোল্ট। তাহলে মনে রাখবে 1 ভোল্ট সমান 1/300, সেটা বলবো স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। তারপরে চলে এসো, দেখো এদের মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম। কোনগুলি তড়িৎ বিশ্লেষ্য বলতে বলছে? তড়িৎ বিশ্লেষ্য দেখুন MgCl2 তড়িৎ বিশ্লেষ্য। তারপরে দেখে নাও তাহলে তড়িৎ বিশ্লেষ্য আমরা বলবো, দেখে নাও আমরা বলবো MgCl2 আর কি বলবো NaH। তাহলে MgCl2 NaH এগুলো তড়িৎ বিশ্লেষ্য, বাকিগুলো কিন্তু তড়িৎ বিশ্লেষ্য না, এগুলো সমযোজী যৌগ। তারপর চলে এসো তড়িৎ বিশ্লেষণ প্রকৃতপক্ষে জারণ বিজারণ প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করতে বলছেন। জলের যদি তড়িৎ বিশ্লেষণ কথা বিচার করি, দেখো এখানে দেখে নাও H+ H2 দেখো ভাগ হয়েছে H+ ও H- আয়নে। দেখো H+ ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করে তাহলে হলো এটা H উৎপন্ন হলো, H+H, এটা হলো H2 উৎপন্ন হলো। অ্যানোডে দেখো OH- ইলেকট্রন ত্যাগ করলে সেটা দেখো কি উৎপন্ন হয়েছে? এটা হলো OH উৎপন্ন হয়েছে, তাহলে 4OH, এটা O2 + H2O। তাহলে ইলেকট্রন ত্যাগ করছে মানে এই জায়গাটা হলো জারণ হচ্ছে, আর এই জায়গাটাকে বিজারণ হচ্ছে। তাহলে ক্যাথোডে কি হচ্ছে? বিজারণ, আর অ্যানোডে হচ্ছে জারণ। তাহলে এখান থেকে সিদ্ধান্ত হলো যে তড়িৎ বিশ্লেষণ একটা জারণ বিজারণ প্রক্রিয়া। তারপরে দেখে নাও NaCl এবং CH2 এর ধর্মের পার্থক্য। CH2
NaCl এটা হলো আয়নীয় যৌগ, CH2 হলো সময় যৌগ। তাহলে NaCl এ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, CH2 গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। দুটো পার্থক্য বলে দেবে। জলীয় দ্রবণে দেখো, জলীয় দ্রবণে জলীয় CH4 দ্রবণে H2S পাঠালে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে? দেখে নাও, জলীয় CH4 জলীয় দ্রবণে H2S পাঠালে CuS প্লাস H2SO4 উৎপন্ন হবে, অর্থাৎ কালো বর্ণের কপার সালফাইড উৎপন্ন হবে। পেজ নাম্বার 123 আমরা পেয়ে যাবো, এটা আমরা পাবো 123-এ। জিঙ্ক, দেখো জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক পাওয়া যাবে? দেখে নাও, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক পাওয়া যাবে কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে। পুরো পদ্ধতিটা এখন ব্যাখ্যা করে দেবে। এখানে বলে দেবে যে এখান থেকে ZnO এর সঙ্গে কোক চূর্ণ মিশিয়ে প্রায় 1400 সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে ZnO কোক দ্বারা বিজারিত হয়ে জিঙ্কে পরিণত হয়। বিক্রিয়াটি লিখে দেবে। এটা 133 পেজ আমরা পেয়ে যাব। পেজ নাম্বার কত? এটা আমরা 133, দুয়ারি গাঙ্গুলি মাইতি। ক্যাথোডীয় সংরক্ষণ কাকে বলে? এটা বলতে বলছি, ক্যাথোডীয় সংরক্ষণ। তবু দেখে নাও, সমুদ্রগামী জাহাজের তলদেশ বা ভূগর্ভের লোহার পাইপে মরচে হাত থেকে রক্ষা করার জন্য এর সাথে অন্তর্নিহিত তারের মাধ্যমে উচ্চ ধনাত্মক ধাতু ম্যাগনেসিয়ামের ব্লক সংযুক্ত করা হয়। এক্ষেত্রে লোহা ক্যাথোড, Mg ব্লক অ্যানোড এবং সমুদ্রের জল তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করবে। ধাতু সক্রিয়তা অনুসারে Mg অবস্থান লোহা অপেক্ষা উপরে থাকায়, তাহলে Mg হলো তড়িৎ ধনাত্মক মৌল। Mg তড়িৎ ধনাত্মকতা লোহা অপেক্ষা বেশি হওয়ায় Mg লোহার আগে জারিত হবে, ফলে মরচে পড়বে না। এইভাবে অ্যানোডের বিনিময়ে ক্যাথোডকে সংরক্ষণ করার প্রক্রিয়াকে আমরা বলবো ক্যাথোডীয় সংরক্ষণ। একে আমরা বলবো ক্যাথোডীয় সংরক্ষণ। আর এই প্রক্রিয়ায় ব্যবহৃত অ্যানোডকে আমরা বলবো উৎসর্গীকৃত অ্যানোড। এটা সহায়িকা আমরা 430 পেজে পাবো। সহায়িকা আমরা পাবো 430 পেজ। সহায়িকা কার্যকারী মূলক গঠিত সমবায়তা উদাহরণ দিয়ে বোঝাতে পারছি। এখানে কার্যকারী মূলক গঠিত সমবায়তা, দেখো ভালো উদাহরণটা দেখে নাও, খুব ভালো দেখে নাও। এটা তোমরা পেয়ে যাবে। দেখো কার্যকারী গ্রুপ গঠিত সমবায়তা দেখতে পাচ্ছ, এটা 140 পেজে আমরা পেয়ে যাব। পেজ নাম্বার 140, দুয়ারি গাঙ্গুলি মাইতি। CH3CO CH3 এর উপায় নাম দেখে নাও। CH3COCH3 উপায় নাম দেখে নাও। এটা আমরা বলবো CH3COCH3 নাম হলো প্রোপানন। কি নাম? প্রোপানন। তারপর দেখো C2H5 COOH। দেখো C2H5 মানে CH3CH3 একই ব্যাপার। এটা আমরা বলবো প্রোপানোয়িক অ্যাসিড। আমরা কি বলবো? প্রোপানোয়িক অ্যাসিড। দেখো চার্লসের সূত্রে বিকল্প রূপটি লিখতে বলছে। বাস্তব গ্যাস থেকে আদর্শ গ্যাসের বিচ্যুতির দুটো কারণ লিখতে বলছে। চার্লসের সূত্রের বিকল্প রূপ, এখান থেকে শুরু করবে, এইখানে শেষ করবে। এটি হলো চার্লসের সূত্রের বিকল্প রূপ। তাহলে পুরোটা করবে। এটা আমরা 13-14 পেজে পাবো। আর তারপরে প্রশ্ন উত্তর দেখো, এই দুটো পয়েন্ট তুমি বলে দেবে, দুটো পয়েন্ট। তাহলে 13, 14, 19। তাহলে পেজ নাম্বার 13 থেকে 14 আর পেজ নাম্বার 19-এ সমস্ত উত্তর পেয়ে যাবে। এই দুটো যে অঙ্কগুলো আছে, এই অঙ্ক দেখবে তোমাদের সলভ করা আছে, তোমরা পেয়ে যাবে। তারপর দেখবে এখানে অথবার যে অঙ্কগুলো আছে, এই অথবার অঙ্কটা তোমরা পেয়ে যাবে। তারপর দেখে নাও 4.3 তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক সমীকরণ থেকে তাপীয় রোধের সমীকরণ প্রতিষ্ঠা করো। এটা আমরা আগের পেজে আমরা ব্যাখ্যা করলাম, তোমরা দেখে নেবে। পেজ নাম্বার 33 তোমরা দেখে নেবে, পেজ নাম্বার 33-এ ব্যাখ্যা করেছি।
তারপর দেখো তরলে আপাত এবং প্রকৃত প্রসারণ কোনটা মৌলিক এবং কেন। অবশ্যই মনে রাখবে, আগে আমি অনেকবার ব্যাখ্যা করেছি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মৌলিক, কারণ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক পাত্রের ওপর নির্ভর করবে না। স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, আমরা বলবো 1/273 পার ডিগ্রি সি, 1/273 পার ডিগ্রি সি। তারপর দেখো অবতল দর্পণ দ্বারা একটি বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব গঠনের চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে। দেখে নাও ভালো করে, পেজ নাম্বার বলেছি, দেখে নাও অবতল দর্পণ দ্বারা দেখো বিবর্ধিত অসৎবিম্ব গঠন, ভালো দেখে নাও। এখান থেকে শুরু করবে, ছবিটা আঁকবে, আর এইখানে তোমরা শেষ করবে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, সমশীর্ষ হবে, অসৎ হবে, বিবর্ধিত হবে। এটা দুয়ারি গাঙ্গুলি মাইতি 40-41 পেজে পাবে, এটা 40-141 পেজে। এরপর দেখে নাও 4.5 দেখে নাও, প্রমাণ করো বা দেখাও যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ, দেখাও যে 4.5 দেখো, দেখাও যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ এবং ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে তাহলে মিউ ল্যামডা সমান ধ্রুবক। দেখো আমরা জানি মিউ সমান c/v, এটা আমরা জানি, খুব ভালো দেখে নাও। মিউ সমান c/v আমরা জানি, মিউ সমান c/v। আর এখানে দেখো সি লেখা হলো আর ভি মানে এন ল্যামডা লেখা হলো। এবারে ভালো করে দেখে নাও, যদি ল্যামডা এখানে গুণ করে দিই তাহলে মিউ ল্যামডা সমান c/n, সি ধ্রুবক এনও ধ্রুবক, তাহলে সমীকরণটা ধ্রুবক চলে এলো, তাহলে অ্যান্সার চলে এলো। তাহলে প্রথম বলবে আমরা জানি প্রতিসরাঙ্ক মিউ হলে মিউ সমান c/v, সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ, ভি মানে কোনো একটা মাধ্যমে আলোর বেগ। এবারে ভি সমান আমরা জানি কি বলতো, ভি সমান আমরা জানি এন ল্যামডা, এন মানে কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে মানটা বসিয়ে দেওয়া হলো। এবার দেখো ল্যামডা এখানে গুণ করা হলো, তাহলে মিউ ল্যামডা সমান c/n, সি মানে ধ্রুবক, এনও ধ্রুবক, তাহলে সমীকরণটা ধ্রুবক হয়ে গেল, তাহলে মিউ ল্যামডা সমান আমরা কি পেয়ে গেলাম, ধ্রুবক পেয়ে গেলাম। এরপরে চলে এসো, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলা হয়েছে 10 সেন্টিমিটার, লেন্সটির সামনে 20 সেন্টিমিটার দূরে 2 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু আছে, প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর প্রকৃতি নির্ণয় করতে বলছে। এটা অথবা প্রশ্ন দেখে নাও, তাহলে এখানে দেখে নাও ইউ সমান -20, উত্তল লেন্সে ইউ এর মানটা মানে বস্তু দূরত্বটা সেটা -20 সেন্টিমিটার, এফ এর মানটা আমরা বলবো 10 সেন্টিমিটার। আমরা লেন্সের সমীকরণ জানি 1/v -1/1/f। এখানে ভালো করে দেখো, এখানে আমরা ইউ এর মান এফ এর মান বসিয়ে দিয়েছি, দেখো সমাধান করে 1/v এর মান 1/20 পেয়েছি, তাহলে ভি এর মানটা 20। যেহেতু ভিটা ধনাত্মক মানে প্রতিবিম্বটার উল্টো দিকে তৈরি হবে, মানে বস্তু যেদিকে প্রতিবিম্ব উল্টো দিকে তৈরি হবে, প্রতিবিম্বটা সৎবিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব কী হবে, সৎবিম্ব। বিবর্ধন মানে আমরা জানি v/u, দেখো এখানে দেখো ভি এর মান 20 আর ইউ এর মান দেখো 20, মাইনাস চিহ্নটা অগ্রাহ্য করেছি, তাহলে 20/20 1, তাহলে বিবর্ধন 1। আমরা জানি এম সমান প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা। এবার দেখো বিবর্ধন এখানে 1 বলা আছে, 1 বসিয়ে দিয়েছি, তাহলে প্রতিবিম্বের উচ্চতা বার করতে বস্তুর উচ্চতা দেখে নাও, এখানে বলা আছে কত 2 সেন্টিমিটার, দেখো মানটা বসিয়ে দিয়েছি, 2 এর সঙ্গে 1 গুণ করে প্রতিবিম্ব উচ্চতা পেয়ে গেছি 2 সেন্টিমিটার। তাহলে পুরো অ্যান্সারটা হয়ে গেল, খুব ভালো করে প্র্যাকটিস করবে। 4.6 তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র এবং ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম লিখতে বলছে। দেখো ফ্লেমিংয়ের দেখে নাও, ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম দেখতে পাচ্ছ, এটা ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম। আর তারপরে বলা আছে ফ্যারাডের সূত্র, দেখে নাও, দেখো ফ্যারাডের দুটো সূত্র আছে, ভালো করে দেখে নাও, তাহলে ফ্যারাডের সূত্র এবং ফ্লেমিংয়ের বামস্থ সূত্র হয়ে গেল। তারপর দেখে নাও 4.7 তাহলে ফ্লেমিংয়ের বামস্থ নিয়মে বৃদ্ধাঙ্গুষ্ঠ কি নির্দেশ করে, ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম, তাহলে ফ্লেমিংয়ের বামস্থ নিয়মটা দেখো, ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম দেখো বৃদ্ধাঙ্গুষ্ঠ কি নির্দেশ করছে, দেখো বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে। তারপর দেখো 4.7
6 ওহম রোধের, দেখো 6 ওহম রোধের একটি ধাতব তারকে টানা হলো, দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে অন্তিম রোধ কত হবে? দেখে নাও, আমরা সূত্র শিখেছিলাম, দেখে নাও সূত্র আমরা জানি, সূত্র শিখেছিলাম, সূত্র হলো, তাহলে দেখে নাও R2/R1, R2/R1 সূত্র হলো L2/L1 তার হোল স্কোয়ার। এটা দেখবে তোমাদের প্রমাণ করা আছে ভিডিওতে। তাহলে সূত্রে লিখলাম R2 মানে অন্তিম রোধ, R1 মানে প্রাথমিক রোধ, L2 মানে অন্তিম দৈর্ঘ্য, L1 মানে প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে এখান থেকে দেখো চলে আসছি, তাহলে L2 সমান আমরা বলবো 2L1, তাহলে L2/L1 সমান আমরা কি বলবো 2 বলবো। এখান থেকে দেখো আসছি R2/R1 সমান এটা দ্বিগুণ করে 2L1/L1 হোল স্কোয়ার করা হলো, তাহলে এখানে পেয়ে যাবো দেখো, তাহলে R2/R1 এটা করলে কত 4 হবে। এবারে ভালো করে দেখো এটা কত 6 ওহম, তাহলে প্রাথমিক রোধ দেখো 6 ওহম বলা আছে, তার R2 এটা 6 বসানো হলো 4, দেখো R2 মান 6 × 4, 6 × 4 মানে R2 মান আমরা পেয়ে গেলাম 4×6 = 24। তাহলে অন্তিম রোধ কত হবে? এটা হলো অন্তিম রোধ পেয়ে যাব, সেটা হলো আমরা বলবো 24 ওহম। তাহলে সূত্র কি? R2/R1, দেখে নাও R2/R1 সমান L2/L হোল স্কোয়ার। তাহলে এখানে মনে রাখবে অন্তিম দৈর্ঘ্যটা প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ, তাহলে L2/L1 সমান 2। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, দেখো যদি L2-র মান যদি 2L1 বসাই, তাহলে তো 2L1 বসিয়ে দিয়েছি, আমরা শুধু 2ও বসাতে পারতাম, তাহলে 2 স্কোয়ার মানে 4 পেয়ে গেলাম, আর R1 এর মান 6, তাহলে 4×6 = 24, তাহলে R2-র মান 24, তাহলে অন্তিম রোধ কত? 24 ওহম পেয়ে যাবো। তারপরে দেখো প্রমাণ করো, দেখে নাও প্রমাণ করো 3টি রোধের সমবায় আছে, সেটা সমান্তরাল সমবায় আছে, ক্ষুদ্রতম রোধটির মান সবচেয়ে মানে তুল্য রোধের মানটা সমবায়ের ক্ষুদ্রতম রোধের থেকে ছোট হবে। দেখে নাও, দেখে নাও এখানে তোমরা ভালো করে দেখে নাও, তাহলে 1/R সমান 1/R1 + 1/2 + 1/R3। তাহলে এখানে দেখো দেখে নাও এই উত্তরটা পরিষ্কার পেয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এখানে দেখো সমান্তরাল সমবায়ের মানটা হলো 1/R সমান 1/R1 + 1/2। তাহলে সমান্তরাল সমবায়ে দেখো 1/R সমান 1/R1 + 1/2 + 1/3। এখানে R1 এর মানটা ধরে নাও সবচেয়ে বড়, তারপর R2 তো R3, ঠিক আছে। তাহলে এখানে আমি কি হচ্ছে, তাহলে বলতে পারি 1/R, তাহলে 1/R তাহলে এইটা এই জিনিসটা কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে 1/R - R3 এটা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা বলবো তাহলে এই মানটা অবশ্যই তাহলে 1/R বড় হবে R3 থেকে, তাহলে এখান থেকে বলবো Rটা <R3> অর্থাৎ তুল্য রোধের মান সমবায়ের ছোট রোধের থেকেও কম হবে। তারপরে চলে এসো ভর বিচ্যুতি কাকে বলে? নিউক্লিয় সংযোজনের সমীকরণ ভর বিচ্যুতি বা ভর ঘাটতি। দেখে নাও ভর বিচ্যুতি, দেখে নাও ভর বিচ্যুতি কাকে বলে, ভালো দেখে নাও এটা ভর বিচ্যুতি কাকে বলে, পেয়ে যাবো। তারপরে দেখো বলা আছে নিউক্লিয় সংযোজনের সমীকরণ। দেখে নাও নিউক্লিয় সংযোজন, দেখো নিউক্লিয় সংযোজন সমীকরণটা লিখে দেবে, হয়ে যাবে। তারপর দেখো এক্স মৌলের বাইরের কক্ষে 2টি, ওয়াই মৌলের বাইরের কক্ষে 7টি ইলেকট্রন আছে, ঠিক আছে। তাহলে এরা প্রত্যেকে কোন পর্যায়ে অন্তর্গত? ওই এক্স মৌলটা বলো 2 নম্বর শ্রেণীতে, আর ওয়াই মৌলটা আমরা বলবো 17 নম্বর শ্রেণী। তাহলে এক্স মৌলটা দেখো এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 2টো, তাহলে এক্স মৌলটা আমরা বলবো 2 নম্বর শ্রেণী, আর ওয়াই মৌলটা আমরা বলবো 17 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। এদের মধ্যে কোনটা জারক? এদের মধ্যে কে জারক? নম্বর শ্রেণী আর 7 নম্বর, তাহলে জারক কে হবে? দেখে নাও
তাহলে জারক হবে 17 নম্বর শ্রেণীর মৌল। তাহলে 17 নম্বর শ্রেণীর মৌলগুলো জারক। তারপরে দেখো এদের দ্বারা গঠিত যৌগের সংকেত। তাহলে গঠিত যৌগের সংকেত কি হবে? এটা আমরা বলবো Y2X। Y2X আমরা বলবো। তাহলে আমরা কি বলবো? Y2X আমরা বলবো, বা XY2 বলতে পারি। তারপর দেখো পর্যায় ও শ্রেণী বরাবর আয়নন বিভবের কি পরিবর্তিত হয়? সন্ধিগত একটি তরল মৌলের নাম বলতে বলছি। দেখে নাও, আয়নন শক্তি পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পাবে, আর শ্রেণীগত ওপর থেকে নিচে নামলে হ্রাস পাবে। দেখতে পাচ্ছ? আর তারপরে দেখো বলা আছে সন্ধিগত একটা তরল মৌলের নাম কি? দেখে নাও সন্ধিগত তরল মৌল, দেখে নাও এগুলো সব সন্ধিগত মৌল। দেখে নাও আমরা পারদ বলবো, আমরা পারদ বা HG বলবো। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াগুলো লিখতে বলছে। ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া। আর তড়িৎ বিশ্লেষণে কোনটা উপযুক্ত? অবশ্যই টিসি উপযুক্ত। তাহলে তড়িৎ বিশ্লেষণ দেখে নাও, ভালো করে দেখে নাও। অম্লায়িত জলের তড়িৎ দেখে নাও, ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়া দেখে নাও। ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া লিখে দেবে এটা। দেখতে পাচ্ছ? ক্যাথোডে H2 আর অ্যানোডে O2 গ্যাস উৎপন্ন হয়। এরপরে চলে এসো হেবার। তাহলে এটা ডিসি ব্যবহার করা হয়। হেবার পদ্ধতিতে NH3 শিল্প উৎপাদনের শর্ত এবং সমীকরণ লিখতে বলছে। হেবার পদ্ধতি। তাহলে হেবার পদ্ধতি দেখে নাও ভালো করে, এটা আমরা বলছি। দেখে নাও হেবার পদ্ধতি। দেখে নাও ভালো করে হেবার পদ্ধতি, ভালো দেখে নাও। ভালো দেখে নাও হেবার পদ্ধতি। 121 পেজে তোমরা পেয়ে যাবে, পেজ নাম্বার 121-এ তোমরা পেয়ে যাবে হেবার পদ্ধতি। প্রদত্ত যৌগগুলির গঠন লিখতে বলছে। প্রদত্ত যৌগটির গঠন 1,2-ডাইওয়িক অ্যাসিড। 1,2-ডাইওয়িক অ্যাসিড সি। তা দেখে নাও, এটাকে বলা হয় 1,2-ডাইওয়িক অ্যাসিড। ইথেন, এটার নাম হলো ইথেন 1,2-ডাইওয়িক অ্যাসিড। এটার নাম হলো ইথেন 1,2-ডাইওয়িক অ্যাসিড। তারপরে দেখো C2H6। C2H6ও এর সমবায়ব দুটিকে কিভাবে শনাক্ত করবে? দেখে নাও এই সমবায় দেখে নাও, এটা হলো ইথাইল অ্যালকোহল আর এটা হলো ডাইমিথাইল ইথার। দেখে নাও, তাহলে এগুলো হলো সমবায়ব। এগুলোকে আমরা বলবো গ্রুপ গঠিত সমবায়বতা। বুঝতে পারলে? 140 পেজে আমরা পেয়ে যাব, পেজ নাম্বার 140-এ। তারপর ক্যাটিনেশন কাকে বলে? ক্যাটিনেশন কাকে বলে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটি সম্পৃক্ত একটি অসম্পৃক্ত যৌগকে কিভাবে শনাক্ত করবে? ক্যাটিনেশন। দেখে নাও ক্যাটিনেশন কাকে বলে? দেখে নাও ক্যাটিনেশন ধর্ম, যে ধর্মের জন্য কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধনে এক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধনে আবদ্ধ হয় তাকে আমরা বলবো ক্যাটিনেশন। দেখতে পেলে? এবার দেখে নাও, একটি দেখো বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করে এটা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। দেখো মিথেন, দেখো মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া দেখা যায়। মিথেনের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে মিথেনের যে বিক্রিয়ার নাম সেটা আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া শুধুমাত্র মিথেনের দেখা যাবে। ঠিক আছে? তাহলে এটা বুঝতে পারি, এটা সম্পৃক্ত যৌগ। আর অসম্পৃক্ত যৌগ নির্ধারণের জন্য আমরা কি বলবো? ওই ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া বলবো। অর্থাৎ ও ব্রোমিন জলের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া বললে যেটা উৎপন্ন হবে সেটা দেখো
বর্ণহীন 1,2 ড্রাইব্রোমিথেন উৎপন্ন হবে। বুঝতে পারছো? 1,2 ড্রাইব্রোমিথেন উৎপন্ন হবে। বুঝতে পারছো? তাহলে আমরা সমস্ত উত্তর পেয়ে গেলাম, সমস্ত ব্যাখ্যা করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে, তোমার সকল বন্ধু বান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।